আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগকে কি সরকার কোন দিক থেকে ভয় পাচ্ছে, বা শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে কোনোভাবে খুব সিরিয়াসলি নিয়েছে? আর নাহলে হঠাৎ করে শেখ হাসিনার ভাষণ নিয়ে কথাবার্তা, শেখ হাসিনা বক্তব্য প্রচার নিয়ে কথাবার্তা, আমি একটু ওভারঅল বুঝতে চাই শেখ ফরিদ ভাই আপনার কাছে। আবার আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শক সহ এবং আমাদের অতিথি, আমাদের আইনবিদ সৈয়দ মামুন ভাই, আপনাকে আবার সালাম, নমস্কার এবং সকলকে শুভেচ্ছা। শুনেন, আপনি বললেন, আপনি এখানে উত্তরও দিয়ে দিয়েছেন যে প্রশ্নবোধক আপনি রেখেছেন, কোনো সন্দেহ নাই। একজন এডিটর হিসেবে তো প্রশ্নই রাখবেন, এটাই স্বাভাবিক। এখানে একটা দাঁড়ি দিতে হবে আর কি অক্ষরটা তুলে দিতে হবে। আওয়ামী লীগকে ভয় পাচ্ছে সরকার, কোনো সন্দেহ নেই। ভয় পাচ্ছে বলেই তো আমরা দেখলাম, ভয় পাচ্ছে বলেই আমরা দেখলাম যে তাদের যে প্রভু, তাদের প্রভুরা বলে দিয়েছে। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যেদিন ঘোষণা দিলেন, তারপরেই দেখলাম তাদের প্রভু রাষ্ট্র বলল, প্রভু রাষ্ট্রের প্রতিনিধিরা বলল যে শেখ হাসিনা আর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, তার পরিবারও আসতে পারবে না। আরে বাবা, আপনি কে এই কথা বলার? এটা ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। আমি বাংলাদেশে প্রবেশ করতে পারবো কিনা, আপনি আতিক রহমান পূর্ণিয়া ইলেকশন করতে পারবেন কিনা, সৈয়দ মামুন মাহবুব সাহেব নির্বাচন করবে কিনা, করতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, এটা তো ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। কারো কিছু বলার নাই। কালকে যদি বাংলাদেশের জনগণ মনে করে সৈয়দ মামুন, আতিক রহমান, শেখ ফরিদ বাংলাদেশের রাজনীতিতে ছিল, আছে এবং ছিল, থাকবে, আপনি ঠেকাইতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের তিনজনের, এটা আমাদের নাগরিক অধিকার। আমি বাংলাদেশের রাজনীতি আসবো, ইভেন আমার জনগণ আমাকে চাচ্ছে না, কিন্তু আমি রাজনীতি করব, এটা আমার সাংবিধানিক অধিকার। এই বক্তব্য আপনি, আপনার, আমাদের প্রতিপক্ষ রাজনীতিবিদেরা বলতে পারে, বাংলাদেশের যে কোনো নাগরিক এটা বলতে পারে। আমার সমালোচনা, আমার যেমন জামাত তো কোনোদিনই চাইবে না বাংলাদেশে আমি রাজনীতি করি, প্রশ্নই আসে না। কারণ আমি তো, যদি কোনোদিন আমি ইলেকশন করি, আমি তো প্রকাশ্যে ঘোষণা দিব স্বাধীনতা বিরোধীদের ভোট আমার দরকার নেই, আমি চাইবই না তাদের কাছে, যাবও না তার কাছে, প্রশ্নই আসে না। আমার স্বাধীনতা বিরোধীদের ভোট নিয়ে আমাকে এমপি হইতে হবে, ওই রাজনীতি আমি কোনোদিন করবো না, সম্ভবত সেই জন্য কোনোদিন রাজনীতি করতে পারবো না, বা আমাকে রাজনীতি কেউ নিবে না, বা আমি যাবো না। আমি প্রকাশ্য বলবো, আমার অবস্থান সুস্পষ্ট। এটা আমার যেমন বলার অধিকার আছে, তেমনি জামাতিদেরও অধিকার আছে বলার যে শেখ ফরিদকে আমরা চাই না, এই লোককে আমরা ইলেকশন করতে, বলতে পারে সে বাংলাদেশের নাগরিক। কিন্তু অন্য দেশের নাগরিক কিভাবে বলে আমি এটা বুঝে উঠতে পারি না। তাও শুধু নাগরিক হলে, তিনি যদি ইন্টেলেক্ট হতেন, মানে তিনি যদি বুদ্ধিজীবী হতেন, তিনি একজন লেখক হতেন বা একজন ক্রিটিক হতেন, পৃথিবীর যে কোনো দেশের ক্রিটিক। আমি ভারতের নরেন্দ্র মোদীজিকে নিয়ে আমি সমালোচনা করতে পারি, অমিত শাহকে নিয়ে সমালোচনা করতে পারি, আমি রাহুল গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি, ইন্দিরা গান্ধীর নাতনি রাহুল আর কি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি ঠিক হিসেবে, ক্রিটিক হিসেবে। আমি শুভেন্দু অধিকারী সমালোচনা করতে পারি, হুমায়ুন কবিরের সমালোচনা, আলোচনা করতে পারি ক্রিটিক হিসেবে, বিং এ ক্রিটিক। কিন্তু বাংলাদেশ হিসেবে আমার এই অধিকার নাই, সে রাজনীতি করবে কি করবে না এটা আমি বলতে পারবো না। আমি তার শত সমালোচনা করতে পারি, আমি সমালোচনা করতে পারি নরেন্দ্র মোদী ভালো পক্ষে বললে বলতে বা মন্দ, আমি বলতে পারি রাহুল গান্ধী ভালো বা মন্দ, আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প ভালো বা মন্দ, কিন্তু আমি এটা বলতে পারবো না তিনি রাজনীতি করবেন কি করবেন না। এই রাইটস তো আমার ভাই নাই, ক্রিটিক হিসেবেও নাই, লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবেও নাই, আর বাংলাদেশী নাগরিক হিসেবে তো নাই। তাহলে একজন রাষ্ট্রের দায়িত্ব থেকে তিনি কিভাবে এই কথা বলেন? তার মানে যে তার গোলামেরাই এখন ক্ষমতায়। নিঃসন্দেহে শেখ হাসিনার এই বক্তব্য, জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্য যে আমি ডিসেম্বরে, তিনি এতদিন কিন্তু বলতেন আমি আসবো, তোমরা তৈরি থেকো, আমি আসতেছি, ভয় পেও না, এগুলো বলতেন। এখন তিনি সরাসরি একটা মাস বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরে আসতেছি। তো এটা যে কতটুকু প্রভাব পড়েছে, অস্বস্তিতে উপস্থিতি পাচ্ছে না সরকার, ভয় পাচ্ছে, এটা তো পরিষ্কার যে তার প্রভুরা ভয় পেয়ে গেছে, তাই এই বিবৃতি দিয়েছে। বরং এই বিবৃতি দিয়ে তুষের আগুনে ফু দিয়েছে। আমাদের সোজা জামালপুরের ভাষায় বলি, তুষের আগুনে ফু দিতে নাই, আগুন ছড়ে যায়। বরং সেই বিদেশি ব্যক্তিগুলো, তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলো যখন এই কথা বলেছে, এটা তুষের আগুনে ফু দিয়েছে, তুষের আগুনে হাওয়া দিয়েছে, তুষের আগুনে বাতাস দিয়েছে, এটা ছড়ে যাবে আরো, এটা চিঙ্গারি হয়ে যাবে, এটা স্ফুলিঙ্গ হয়ে যাবে, দাবানলের মতো পরিণত হবে এই ভিডিওতে। আর আপনি যার কথা বললেন, ওই নেশৌরি বা গাজাখোর বলা হয়েছে, তাকে নেশাখোর বলা যায়, এখানে আমি আলোচনা করতে আগ্রহী। সে তো বিএনপি করে না। এই যে কি নাম জাহেদ, আমি তাকে, মান্না ভাইয়ের পেতিবাড়া ছিল, সেই পেতিবাড়া থেকে মোটামুটি এখন তারেক রহমানের পাড়াতে পরিণত হয়েছে এই পদ পেয়ে। সে কোনোদিন বিএনপি করেছে? আপনি তাকে, এই যে আপনি মামুন ভাই, আপনি দেখেছেন কোনোদিন তাকে কোনো মিছিলে দেখেছেন? বাংলাদেশের রাজনীতিতে তার বা বিএনপিতে তো তার কোনো এক পয়সা অবদান নেই। এই লোকটা কার কথায়, কার নির্দেশে বা কার সুপারিশে মন্ত্রী, প্রতিমন্ত্রী বানানো, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা বানানো হয়েছে? তার তথ্য কোন লোক? একেবারে একটা ফাত্রা লোক। আচ্ছা, এই দেশে 50% মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে আমাদের হিসেবে, তাদের হিসেবে 30-35% সমর্থন করে।
সেই দলের নেত্রীর কথা বাংলাদেশে প্রকাশ পাবে কি পাবে না, বাংলাদেশের আইনে কাজ হবে। আচ্ছা, আমাকে ঠেকাইতে পারবেন আপনি? আমাকে ঠেকাইতে পারবেন? আমি তো নৈশী একজন মানুষ। মামুন ভাই বাংলাদেশের এই প্রথম সারির নেতা না, তার কথা আপনি ঠেকাইতে পারবেন? এই যে ইউটিউব চ্যানেল আপনি আতিক পূর্ণিয়ার যে পূর্ণিয়া চ্যানেল, ঠেকাইতে পারবেন? এক বন্ধন, আপনি তথ্য উপদেষ্টা আকল থাকা উচিত যে এতবার একটা দলের এটা বলে বরং আরো তিনি তো প্রচার করলেন তিনি নিজেই। শেখ হাসিনার বিরুদ্ধে যে নিউজ করবেন না আপনি, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করবেন না, তখন ওটা কি নিউজের মধ্যে আসলো না? আপনি কি করতে চান? এই দেশ গণতান্ত্রিক, এইখানে সবার নিউজ থাকে। আপনার সমস্যা কোথায়? আপনি দলটাকে নিষিদ্ধ করেছেন, দলটাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ইলেকশন আসতে দেন না, এমন কেউ বলেছেন কোন ফরম্যাটে আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন করতে দিবেন না। হাইরে গণতন্ত্রের ঠিকাদার হয়ে গেছে, তাই না? এ বিএনপির সে তো কেউ না, বরং এই কথা বলে বিএনপির 12টা বাজাইতেছে। সে বিএনপির 12টা বাজাইতেছে, এই দায়ভার বিএনপিকে নিতে, সে তো পালায় চলে যাবে যদি তার কপাল ভালো থাকে। যদি মান্না ভাইয়ের বেতি ভাড়া তারা গ্রহণে পাড়া যায়, আমি দুঃখিত এই শব্দগুলো উচ্চারণ করার জন্য, কারণ যারা আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান, পতাকা, বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত কথা বলে, তাদের বিরুদ্ধে আমার এই কথা বলার আমার রাইটস, এটা আমার অধিকার আছে মনে করি। তারা এটা না করলে আমিও করতাম না। যাই হোক, এই পেতি পাড়া বা পাড়া, এই যে এর কথাতে কি যায় আসে? এর কথাতে শেখ হাসিনার আগমন ঠেকবে নাকি শেখ হাসিনার প্রত্যাগমন ঠেকবে? না শেখ হাসিনার রাজনীতি ঠেকবে, না বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকবে? আর এর কথায় পুনর্বাসন হবে যে বিএনপি আর পুনর্বাসন করবে না। বিএনপিকে কে বলছে পুনর্বাসন করতে? আরে বিএনপিকে তো বিএনপির বাংলাদেশ জন্ম হলে তো বিএনপির জন্ম হইতো না। বিএনপি পুনর্বাসিত হয়েছে, বিএনপি সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। আওয়ামী লীগ জনগণের দল। আমি বলেছি তো, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দৈত্য যে জনগণের তৈরি দৈত্য, যাকে কোনো বোতলে আপনি বন্দি করতে পারবেন না। ভাই জায়েদ পাড়া যদি মনে করে, যারা দেখলে মানুষ মনে করে যে একটা নেশাখোর, একটা এয়ারপোর্টে তারা তো চিনে না যে লোকটাকে, তারা বলছে নেশাখোর, সেই লোকের কথাই দেশে আসছে। তো বিএনপির কেউ না, বিএনপি তাকে পুনর্বাসন করবে কি করে? বিএনপির দয়ায় কি আওয়ামী লীগ চলবে নাকি? বা কোন দল, কোন রাজনৈতিক দলের দয়ায় চলে? জনগণের সাথে সমান, জনগণের সম্পর্ক রাজনৈতিক দলের। জনগণ যদি চায়, আপনি কে ঠেকাবেন? আপনি পুনর্বাসন করে তার, আর এই পেতি পাড়া মান্না ভাইয়ের পেতি পাড়ার তো কোনো দরকারই নেই, প্রয়োজন 5টা ভোট আছে, তার 5টা ভোট পাবে তার এলাকায়। এই লোক যদি নির্বাচন করে, তার এলাকায় আমার সাথে যদি সে নির্বাচন করে, আমি কুত্তা মার্কা নিয়ে কারাইলি, এই জায়েদ পাড়া জামানত থাকবে, কুত্তা মার্কা নিয়ে কারাইলি জামানত থাকবে না। এই লোক লম্বা লম্বা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির তো এই চলে না। আর এই জায়েদ পাড়া, আর উনি তো বিএনপি করেন না, উনি কেন এই কথা বলেন? উনি যে দায়, উনি টেকনোক্রেটে আসছেন, তিনি কারো দয়া গ্রেস, মানে কারো বাইপাস সার্জারি যেমন করে সেরকম তিনি মন্ত্রী হয়েছেন, ওটা আমরা জানি। বিএনপির কোন লোক তার প্রতি সন্তুষ্ট? জুনায়েদ সাকি, এরা কি বিএনপি করে? কিভাবে এরা 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 মন্ত্রী হয়েছিল? সাকির সম্ভবত মন্ত্রণালয়ে তুলে নেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কারা? এরা কারো না কারো ফরমায়েশি মন্ত্রী। এরা ফরমাইশি লোক। এই ফরমাইশি লোকের কথা আওয়ামী লীগ চলবে? বাংলাদেশ আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না করেন, মামুন ভাই পছন্দ করুক না করুক, আমি পছন্দ করি না করি, তাতে যায় আসে না। এই দেশে 5 কোটি মানুষ মিনিমাম আওয়ামী লীগকে পছন্দ করে। আপনি তাকে ইলেকশন করতে দিবেন না, বেনামে আসতে দিবেন না। দেশটা কি এই তারেক রহমান আর জাহিদ পাড়ার বাপের দেশ? পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এটা আমার, আমরা যারা পৃথিবীর বাংলা যে কোনো দেশে নাগরিক, আমরা বলবো এটা আমাদের দেশ বা আমার দেশ, বড়জোর বলতে পারে আমার দেশ বা আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা, শেখ রেহানাই বলতে পারে এই দেশ আমার দেশ, এই দেশ আমার বাপের দেশ। পৃথিবীর এই 2জন মানুষই বলতে পারে, জিন্দা যে 2জন আছে, আর কেউ বলতে পারে না পৃথিবীর। আপনি তাদের এই তারেক রহমান আর জাহিদ পাড়ার দয়ায় তারা বসে থাকবে, যখন আসবে ঠেকাইতে পারবে? এরা কখনোই পারবে না। প্রশ্ন এই সমস্ত, এর কথা কান দেওয়ার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে ভয় পাচ্ছে কিনা, অবশ্যই ভয় পাচ্ছে। তার জন্য তার প্রভু রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত তারা বিবৃতি দেওয়া শুরু করেছে যে শেখ পরিবার, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনা আর বাংলাদেশ ঢুকতে হবে। তুমি কে বে? আমার বাড়িতে আমি ঢুকবো, তুমি কে? 7 সমুদ্র 13 নদীর পাড়ি থেকে আমি শেখ ফরিদ বাংলাদেশে ঢুকতে পারলে শেখ হাসিনা ঢুকতে পারবে না? ঢুকবে, অবশ্যই ঢুকবে। কে তাকে ঠেকাবে? এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এতদিন না বলছেন যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে নিয়ে আসো, আবার ফিরে শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ধরবে, আদালতে নিবে, ফাঁসি দিবে, ইত্যাদি ইত্যাদি। আবার আরেক ফাত্রা এক মহিলা আছে, আমি সরি মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এক ফাত্রা মহিলা সংসদে দাঁড়িয়ে বলে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। কমন সেন্স থাকে, কোনো মানুষের সেন্স থাকলে এই কথা বলে সংসদে দাঁড়িয়ে তাকে ইলেকট্রিক শক দিতে হবে? পৃথিবীর কোন আদালতের আইনে আছে ইলেকট্রিক শক দেওয়া? মানে কত নির্মম, কত বর্বর হলে এরা গণতন্ত্র, এরা আবার বলে গণতন্ত্রের দাবিদার। বিএনপি তো কোনোদিনই গণতান্ত্রিক দল ছিল না, চেষ্টা করেছিল, তারা পারে নাই। তবে তারা যদি গণতান্ত্রিক দল হতো, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। তার জন্য এই কথা বলতে পারে সংসদে দাঁড়িয়ে একজন মহিলা, যে তাও একজন মহিলা বলে তাকে ইলেকট্রিক শক। আমার মনে হয় তিনি আরো কিছু বলতে চেয়েছিলেন, সেই শব্দগুলো আমি উচ্চারণ নিজেও করলাম না। তার মনে আরো কিছু ন্যাক্কারজনক পাশবিকতা তার মনে ছিল, যেগুলো তিনি সংসদে বলতে পারেন নাই। আমরা ওগুলো বুঝি। তবে এই ইলেকট্রিক শক যেন তার গায়ে না লাগে, তাকে কেউ না দেয়, এই ব্যাপারে তাকে সতর্ক। এত বড় দুঃসাহস তার। ইভেন ওনাকেও যদি এই কথা বলে কেউ, আমি তো সেটা সমর্থন করতে পারি না। কোন সভ্য লোক সংসদে দাঁড়িয়ে এই কথা বলতে পারে? একজন মানুষ নিন্দা জানায় আরো হাততালি দিয়েছে। এই জামাতি সরকার, এই বিএনপির সরকার,
মুসলিম সেখানে হাততালি দিয়েছে, স্পিকার সেটা এক্সপান্স করে নাই। কি বেহায়া নির্লজ্জ হলে স্পিকার হলে এই কাজ করে? একজন সাংসদ এই কথা বলা সেটা 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 আবার লিখিত আকারে থাকে, এক্সপান্স করে না। মিনিমাম আকল থাকা তো দরকার। তো শেখ হাসিনাকে কেউ পারবে না ঠেকাইতে বাংলাদেশ। আচ্ছা, শেখ হাসিনাকে আসতে দিলেন না, ধরে নিলাম, আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, ধরে নিলাম শেখ হাসিনাকে আসতে দিলেন না, আওয়ামী লীগের লোক আসবে না, ক্ষমতা আমি ঠেকাতে পারবেন? তখন আপনাকে তারেক রহমান যদি এই দেশে 17 বছর পর আসতে পারে, এখানে সজীব জয় আসতে পারবে না, এখানে পুতুল আসতে পারবে না, আপনি ঠেকাতে পারবেন? কারণ মুরদ আছে ঠেকানোর কোনো শক্তি? আর যাইতে দেন না, একবার ডিসেম্বর পর্যন্ত বলছে, ধরে নিলাম এই ডিসেম্বর আসে নাই, 27শে ডিসেম্বর আসবে, আপনি ঠেকাতে পারবেন? আগামী 23 জনের মধ্যে বাংলাদেশের নেটো বাহিনী রাখতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে, আপনি পারবেন না ঠেকাইতে? পারবেনই না আপনি। কে পারবে? কোন আইন দ্বারা পারবেন না, কোন সৈনিক দ্বারা পারবেন না, পুলিশ দ্বারা পারবেন না, কারণ জনগণ চাইবে বাংলাদেশে শেখ হাসিনা ডুববে দেশে, আপনি ঠেকাবেন কিভাবে? হয়তো অবশ্যই পাচ্ছে, তার জন্যই তো এগুলো বলতেছে। জি, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ শেখ ফরিদ ভাই। মামুন ভাই, আবারও আপনার কাছে একটা ভিন্ন ইস্যুতে, আমরা গত কয়েকদিন ধরে 23 জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিন এবং এর পরবর্তীতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এর পরিপ্রেক্ষিতে আপনি দর্শকদের কিছু কমেন্ট নিশ্চয়ই দেখেছেন। তারা কমেন্ট করছেন তুরাগ নদীতে একটা ঘটনা ঘটেছে, তুরাগ নদী ঘিরে। একদিকে সরকার পক্ষ থেকে পুলিশ খুব স্ট্রংলি বলছে যে এটা প্রোপাগান্ডা, যারা ছড়াচ্ছে প্রোপাগান্ডা তাদেরকে ধরা হবে। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটাতেই নিউজ হয়েছে যে ওখানে 3 জনের মিনিমাম মৃতদেহ ভেসে উঠেছে। এই 3 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এবং এই 2 জনের পরিচয় রাজনৈতিক নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে ঘটনার ভিন্নতা সামনে চলে আসছে। আমি একটু এই বিষয়টা আপনার কাছ থেকে অনুভব জানতে চাই, তুরাগ ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? জি, তুরাগের আগে আমি বলি, আপনি যেটা ডাক্তার জাহেদ যে জি 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 শিওর, তারিক সরকারের তথ্য উপদেষ্টা, উনি বলেছে যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে না। এখন যে যেটা হয় তার মাথায় ওইটাই থাকে। যেহেতু জাহেদকে পুনর্বাসন করেছে তারেক জিয়া, তো ফলে তার মাথায় রাজনীতি করা মানে পুনর্বাসিত হওয়া। সুন্দর উদাহরণ দিয়েছেন, ধন্যবাদ। এবং আমি শেখ ফরিদ ভাইয়ের সঙ্গে একমত, এই ধরনের বক্তব্যগুলোর আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। দেখেন, একটা বিষয় আমি গত দীর্ঘ 10-15 বছর ধরে বলছি যে আপনি মানেন আর না মানেন, আপনি পছন্দ করেন না করেন, বাংলাদেশে 70 থেকে 75% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এই দুটি দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি বিএনপি। আমি খুব খুশি হতাম যদি এখানে সরকার এবং বিরোধী দল, বা আমার খুব স্বপ্ন, জানি না আমাদের জীবনে দেখবো কিনা, যে মানে পার্লামেন্টের দুই পাশেই মুক্তিযুদ্ধের লোক থাকবে। এখনকার পার্লামেন্ট দেখলে তো আমার কাছে মাঝে মাঝে ঘাবড়ে যায় আমি, যে এটা কি আফগানিস্তানের পার্লামেন্ট দেখছি নাকি তালেবানের পার্লামেন্ট দেখছি, ফলে আমি অত আগ্রহ করে দেখিও না। এখন মুশকিলটা হলো যে বিএনপি ঘাবড়িয়ে গেছে অ্যাজ এ হোল, কারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসির রায় আছে, রাইট অর রং। শেখ হাসিনা যদি বলে আমি দেশে ফিরবো, তো বিএনপি তো উচিত হেলিকপ্টার প্লেন সহ নিয়ে গিয়ে নিয়ে এসে জেলে দেওয়া। জেলে দিলে উনি ডিলে কন্ডন করে উনি আপনার আপিল ফাইল করবেন, আরো অনেক মামলা আছে সেগুলো প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই জন্যই আমার মনে হয় যে আপনার তাকে বিএনপি এইটা কোনো উত্তরই দিচ্ছে না এখন। কারণ আপনাকে আমি শোনেন, আমি পক্ষ বিপক্ষ বাদ দেন, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে শেখ হাসিনা তো she was the prime minister of this country, she is the daughter of father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিব। কাছ থেকে যারা তাকে দেখেছে, আমরাও দেখেছি নানা সময়, she is a very sharp lady, courageous lady, পরিশ্রমী, and she is a nationalist, প্রচন্ড জাতীয়তাবাদী। ভোট ব্যবস্থা, ভোটাধিকার, বিএনপি ছাড়া দেশ চালানোর চেষ্টা যে উনি এফোর্ট নিয়েছে, নিশ্চয়ই উনি একজন শিক্ষিত মানুষ হিসেবে নিজে, এখনই দলের মধ্যে না বলুক, নিজে উপলব্ধি করে যে 18 নির্বাচনটা রাতের নির্বাচন করার দরকার ছিল না। কারণ 18 নির্বাচন যে রাতের নির্বাচন হয়েছে, উন্নয় ভাইয়ের মনে আছে কিনা, উনি কিন্তু 24 নির্বাচনে আওয়ামী লীগের দামি পদে মনোনয়ন দিয়েই কিন্তু বলেছিল যে গতবারের মতো রাতের কলঙ্ক আমি নেব না, এই জন্য তোমরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করো যাতে ভোটটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এগুলো তো দরকার ছিল না, কারণ 91 থেকে 96, 96 থেকে 2001, 2006, 1 থেকে 2006, মাঝখানে 2 বছর গ্যাপ দিয়ে, সেটাও বিএনপির তত্ত্বাবধায়ক সরকারকে পলিউট করার জন্য ওই 2 বছর
ফখরুদ্দিনের গভর্নমেন্ট ছিল। অনেকে এটা ভুলে যায়, আমি এটা আগেও বলেছি যে একতরফা নির্বাচন যেরকম 14 সালে হয়েছিল, 2007-এর 22শে জানুয়ারি তদানীন্তন যে বিএনপি রাষ্ট্রপতি বা বাংলাদেশের রাষ্ট্রপতিও ছিলেন বিএনপি পন্থী ইয়াজউদ্দিন সাহেবও একটা নির্বাচনে আবার নিজেই প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছিল। ওনারাও কিন্তু একটা নির্বাচনের তারিখ দিয়েছিল 22 জানুয়ারি, এবং সেটা আওয়ামী লীগ এরশাদকে যখন অযোগ্য ঘোষণা করলো, মহাজোট হিসাবে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা জানুয়ারি 4 কি 5 তারিখে 2007-এ সমস্ত 300 প্রার্থী তুলে নিল, এবং অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হয়ে গিয়েছিল। অনেকে ভেবেছিল 22 জানুয়ারি নির্বাচন হবে, একতরফা বিএনপি জিতবে। তো যাই হোক, তারপরে তো 1/11 হলো, নানা ঘটনা। 1/11-এর সঙ্গে আলাপ আলোচনা সবাই করেছে, আলাপ আলোচনা করেই কেউ দেশে গেছে, কেউ ট্রিটমেন্টের জন্য গেছে, কেউ মুসলেকা দিয়ে গেছে। এগুলো তো ফ্যাক্ট, যেগুলো ফ্যাক্ট সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। একজন মমতাময়ী মা হিসাবে বেগম জিয়া কাঁদতে কাঁদতে বলেছে যে আমার ছেলে আর রাজনীতি করবে না, ওকে ট্রিটমেন্ট দিতে দেন। তো ফলে এখানে খুব হাই মোরাল হাইট নেওয়ার স্ট্যান্ড বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই নাই। তারা নানা সময় নানা কৌশল করেছে, কিংবা আমি অন্যভাবে বলতে পারি, রাজনীতি করতে গেলে নানা কৌশল নিতে হয়। যেরকম বিএনপি এবার বলে যে আমরা কৌশল নিয়েছি যে ইউনূস নির্বাচন দিত না, এই জন্য যা বলতো যে চাঁদও আমরা এনে দেবো, বিএনপি রাজি হয়ে গেছে। পার্লামেন্টে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে যে নির্বাচন আদায় করার জন্য ওরা যা যা সনদে বলেছে আমরা রাজি হয়েছি, আমরা এটা চেয়েছি নির্বাচনটা হোক। আমার দৃষ্টিতে খারাপ না, কারণ ইউনূস সাহেবদের যে মাস্টার প্ল্যান ছিল সেখান থেকে বের করে আনতে তো হবে একটা। এখন আপনি যে তুরাগ নদেরটা বললেন, প্রথমে আমি একটা কথা বলি, আমি আমার চূড়ান্ত রাজনৈতিক শত্রু, ব্যক্তিগত শত্রু বা আমাকে যে আঘাত করেছে, আমি তারও এরকম নিষ্ঠুর মৃত্যু কামনা করি না। নিশ্চয়ই আপনারা দুইজনও করেন না। এইটা মানবিকতা না। দেখেন, আমাকে আমার এক শিক্ষক বন্ধু একটা টলস্টয়ের উদ্ধৃতি পাঠিয়েছে যে when you feel pain then you are alive, অর্থাৎ তুমি যখন নিজে ব্যথা পাও তার মানে তুমি বেঁচে আছো। আর যখন তুমি when you feel pain of others people then you are a human being, যখন অন্যের ব্যথা বুঝতে পারো তার মানে তুমি মানুষ। তো তুরাগে যেটাই ঘটুক, পুলিশ মারুক, বিএনপি মারুক, 2টা তরুণ, এখন পর্যন্ত 3টা বাচ্চা ছেলে মারা গেছে। আমরা তো এত কথা কপাচি চাই না। পুলিশ তদন্ত করুক, বা পুলিশ যে 7টা ছেলে মিছিল করেছিল তাকে দাঁড় করিয়ে নিয়ে বলুক ওই ওরা তো বেঁচে বলতো বিহতে, ঠিক আছে, ওদেরকে আমরা ধরলাম। শুনেন, এখানে আমি একটা কথা বলি, আমি কিছু কথা বলবো, অনেকের পছন্দ হবে না সবারই। আপনি যতক্ষণ আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছেন, সন্ত্রাস দমন আইন কার্যকর আছে, আওয়ামী লীগ মিছিল করলে পুলিশ গ্রেপ্তার করতে পারে। বিচারে প্রমাণ হলে 2 বছর জেল হবে না, 3 মাস হবে না, 5 বছর, ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ মিছিল করলে আপনি মারতে পারবেন না। জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়বাদী যুব দল পুলিশ না, বা স্বেচ্ছাসেবক দল পুলিশ না। এবং এই কথা আজকে আমি নতুন বলছি না। আমার যদি গত 10 বছরের টকশো গুলো দেখেন, আমি আওয়ামী লীগ আমলে বলেছি, যখন দেখেছি আওয়ামী লীগরা রাস্তায় দাঁড়ায়, আওয়ামী লীগের কর্মীরা বিএনপি বা যে কোনো লোকের মোবাইল চেক করতো, তখনই আমি বলছি যে পাকিস্তান আমলে আমিও প্রতিবাদ করেছি। পাকিস্তান আমলে লুঙ্গি খুলে পাকিস্তানিরা চেক করেছে যে হিন্দু না মুসলিম। আর এখন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল মোবাইল দেখবে। শোনেন, আপনি রাজনৈতিক আদর্শকে, যে ফরিদ ভাই বলে না, দেখেন আমরা অনুচ্ছেদ 38-72 দিয়ে, আমি এখনো এটার পক্ষে। আমি মনে করি কোন দেশেই ধর্মভিত্তিক রাজনীতি হওয়া উচিত না, ধর্মকে ব্যবসা করে। কিন্তু আমরা তো এই কথা বলেও তো জামাতকে আটকাতে পারলাম না, আমাদের নানা ব্যর্থতার জন্য। আর যেখানে আওয়ামী লীগ একটা বড় শক্তিশালী দল, আমি ধরেন সরকার বা আমাদের শেখ ফরিদ ভাইয়ের মাঝখানে থাকলাম। সরকার বলে যে 10-15%, ফরিদ ভাই বলছে 50%, আমি 2টার মাঝখানে থাকলাম। ধরেন 35%, 40%, এবার তো ভোটেই দেখা গেছে। সেই 40% জনগোষ্ঠীকে আপনি কি বঙ্গোপসাগর এত বড় যখন ভাসিয়ে দেবেন আপনি? আর যেখানে অলরেডি শেখ হাসিনার মতো এত অভিজ্ঞ নেতৃত্ব, এত উন্নয়ন কাজ করেছে, এত অবকাঠামো, এত মানুষকে সুযোগ দিয়েছে, তারপরও প্রধান দল বিএনপিকে বাদ দিয়ে সরকার চালানো যায়নি, রাইট অর রং, সেখানে এটা পারবে? আমি তো এখনো মনে করি বিএনপির এই জামাতের খপ্পর থেকে মুক্ত হয়ে তাদের উচিত আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে মোকাবেলা করা। এবং পূর্ণিয়া সাহেব, আপনি যেটা প্রায় বলেন না যে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করলে বিএনপি তো ঘাবড়ানোর কিছু নাই। বিএনপি তো আওয়ামী লীগকে মোকাবেলা করেই গত 15 বছর ধরে রাজনীতি করছে, এখন তার ক্ষমতায়। অন্যদেরও ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ যারা করে তারা কি আকাশ থেকে আসে? আমাদেরই ভাই বন্ধু বোনরা করে। আমি যে কথাটা বারবার বলি, বারবার বলবো, যতক্ষণ বিএনপির হুঁশ না নড়ে। বিএনপিরাই
জনমত যাচাই করুক। ধরেন যে কোনো একটা ফ্ল্যাটে 40টা ফ্ল্যাট আছে, বিএনপি চয়েস করে যে কোনো 10টা ফ্ল্যাটে গিয়ে নিরাপত্তার সঙ্গে জিজ্ঞেস করুক। আপনি জিজ্ঞেস 10টা ফ্ল্যাটের মধ্যে 3টা ফ্ল্যাট পাবেন আওয়ামী লীগ, 3টা ফ্ল্যাট বিএনপি, একটা জামাত, একটা দেড়টা এদিক ওদিক, একটা দুইটা সুবিধা মনে করে যে আমরা ওইভাবে রাজনীতি করি না, কিন্তু যে ভালো করবে তার পক্ষে থাকবে। সেই রাজনীতিকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে, ধরেন শেখ হাসিনা যে এনডিটিভির ইন্টারভিউটা আমি দেখেছি, অসাধারণ ইন্টারভিউ দিয়েছেন, চমৎকার করে তার ব্যাখ্যা দিয়েছেন। তো এই ইন্টারভিউ পর তো বিএনপির বলা হচ্ছে যে আমরা কবে আসতে চান, আমরা প্লেন পাঠিয়ে দিচ্ছি, তো ঝামেলা শেষ, এসে আপনি আইনি প্রক্রিয়া মোকাবেলা করেন। আর শেখ হাসিনাও কিন্তু গতকালকের নেত্রী না, উনি ঘুম থেকে উঠে 15ই আগস্ট জার্মানিতে ছিল, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে শুনেছে দুই বোন যে তাদের বাবা মা ভাই বোন কেউ নেই, এবং কত বড় বর্বরতা। তারপরও ওই ঘটনা ঘটার একদিন আগেও যে ওখানকার বোধহয় ওনারা বেলজিয়ামে ছিল না কোথায়, যে অ্যাম্বাসেডারের বাসায় ছিল, সে এক মুহূর্তের জন্য তাদের দুই বোনকে কোথাও ছাড়তো না। ধরেন অন্য হাই কমিশনের আমাদের অ্যাম্বাসি লোকরা বেড়াতে নিতে চাইলে ওই অ্যাম্বাসেডার না, দুই কন্যা কোথাও যাবে না, যা করার আমি যত্ন নেব। কিন্তু আপনি নৃশংসতা জানেন তো, যখন ঘটনা আসলো যে বঙ্গবন্ধু কিল্ড হয়েছে সপরিবারে, তখন ওই অ্যাম্বাসেডার আধা ঘন্টা টাইম দিয়েছিল শেখ হাসিনা এবং রেহানাকে যে তোমরা আমার বাড়ি ছেড়ে দাও। ওই বিদেশ ভুবে তখন শেখ হাসিনার বয়স কত, হার্ডলি 30, রেহানা তো আরো ছোট, শেখ রেহানা। তখন এই যে আমাদের পরে যাকে স্পিকার করলেন শেখ হাসিনা, হুমায়ুন রশিদ চৌধুরী সাহস করে বললো আমি গাড়ি পাঠাচ্ছি তোমরা। আমি এটা উদাহরণ দিচ্ছি, তার মানে এই না যে শেখ হাসিনা সব কাজই ভালো হয়েছে, অনেক অন্যায় কাজও হয়েছে, তার জন্য উনি মাসুলও দিচ্ছেন। তো সেদিন থেকে কিন্তু শেখ হাসিনা এই লড়াই চালিয়েছে। এবং তারপরে লন্ডনে আপনার কি নাম, মানে লন্ডনে যেটা পার্লামেন্ট বলে, হাউস অফ কমন্সে এমপিদের সঙ্গে যোগাযোগ করা, তারপরে দেশে ফেরা, তার লড়াই এরশাদের বিরুদ্ধে, এই সেই। তো সুতরাং এখানে আরেকটা হাস্যকর কথা বলেছে ডাক্তার জাহেদ, যে শেখ হাসিনার নিউজ কে দেয়, আমি তো কোনো নিউজ কে দেখতে দেখি না, বাংলাদেশের কোন নিউজ শেখ হাসিনা নিউজ দেয়। এখন জাহেদদের মুশকিল হলো, জাহেদ আওয়ামী লীগ আমলে কোনোদিন একটা ইটের টুকরো খায়নি, সে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কি না কি করতো, আমি ওইভাবে চিন্তাম না, ওই দেখতাম একটা মাইকের মতো একটা নিয়ে বড্ডা কথা বলতো। বল, সেটাও তো আওয়ামী লীগ আমলে তুমি দেশে থেকেই করেছো। আমি প্রশ্ন করতে চাই ডাক্তার জাহেদকে, আপনি যে এতগুলো কথা বলতেন শেখ হাসিনাকে বাংলাদেশে থেকে, কারণ বাইরে থেকে যারা করে তাদের কথা বাদ দেন, আপনি তো এই দেশে থেকেই করেছেন, আপনি তো এক মুহূর্তের জন্য গ্রেপ্তার হননি, আপনি এক মুহূর্তের জন্য পালিয়ে বেড়াননি। বিএনপি নির্যাতিত হয়েছে অনেক, ডাক্তার জাহেদরা তো হয়নি, সেম এজ ডাক্তার আসিফ নজরুল, সবই ডাক্তার। আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটিতে, তাকে কেউ একটা ধাক্কাও দেয়নি যে আপনি আর কালকে থেকে ইউনিভার্সিটিতে আসবেন না, কিছু দেয়নি। এই যে আমরা অতিরঞ্জিত করি, কিন্তু তার মানে এই না যে বিএনপি নির্যাতিত হয়নি, অনেক হয়েছে, যেটা আওয়ামী লীগের ভুল। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে বিএনপিকে মোকাবেলা চাইতে পুলিশ দিয়ে মোকাবেলা করার যে ভুল তারা করেছে, তার মাসুল দিচ্ছে। এখন বিএনপি যদি এই 2 বছর আগের ঘটনা থেকে শিক্ষা না নেয়, তাহলে আমি শেখ ফরিদ ভাই, আতিক ভাই, আমরা কি করতে পারি? কিছুই করার নাই, ইতিহাস থেকে বিএনপি কি বোকা? তারেক রহমান নিজের মেরুদণ্ড ভেঙে গেছে, সেদিন বলে হচ্ছে যে আমার এক্সরে করলে একটা হাড়ও বাঁকা। তো উনি যদি এই উপলব্ধি না নেয়, উনি যদি মনে করে রাজনীতিতে আওয়ামী লীগ বাদে বাংলাদেশ চালানো যাবে, যেটা আওয়ামী লীগ মনে করেছিল বিএনপিকে কোণঠাসা রেখে আমি দেশ চালাবো, কারণ আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, আর তাদের প্রতি আমাদের কোনো ভালোবাসাও না। বাংলাদেশের মানুষ তো এই দুই দলকে পছন্দ করে, বাংলাদেশের মানুষ এই দুই দলকে ঘিরেই তাদের রাজনীতি করে, কোনোটাই কম কোনোটাই বেশি। অন্যান্য সাধারণ মানুষরাও মাঝে মাঝে বিকল্প যে খোঁজে নেই তা না। এখন আমি ফরিদ ভাই অনুমতি দিলে ফরিদ ভাইয়ের ভাষা ধার করি, ফরিদ ভাইয়ের ভাবির ছেলেদের অনেকে মনে করেছিল এরা বোধহয় একটা ইয়াং তুর্কি হবে, দেখা গেল না, এরা হচ্ছে জামাতের বাইকোডাক, এরা হচ্ছে জামাত ছদ্মবেশী। তখন তো মানুষ মুখ ফিরিয়ে নিল। তো এইটা বুঝবে তারা যখন ঠিক মতো রাজনীতি নামবে, মানুষের কাছে যাক। তো আপনি যেটা বলেছেন, তুরাগের ঘটনা খুব নৃশংস, এবং এরকম ঘটনা করে কেউ পার পাবে না। এটা আমাদের দেশের এত নৃশংস রাজনীতি যদি আমরা করতে থাকি, কিংবা আমি এটা দেখিও নি, ফরিদ ভাই যেটা বললেন যে জনগণের কোটি কোটি টাকায় খরচ করা